আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। অনার্স থার্ড ইয়ারে আজকে তোমাদের সাথে আমি যে ক্লাসটা নিব তা হচ্ছে সোশ্যাল স্ট্রাকচার অফ বাংলাদেশের সমাজ কাঠামো। এখানে আজকে আমরা বাংলাদেশের বিভিন্ন ভূমি সংস্কার ব্যবস্থা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তার আগে কিছু কথা বলি। যদি সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান না খোলে তাহলে আমরা সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে, মেবি সেটা 1 তারিখ থেকেই হতে পারে, আমরা তোমাদের ইনকোর্স পরীক্ষাটা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মানে প্রিন্সিপাল ম্যাডাম, ভাইস প্রিন্সিপাল ম্যাডাম, আমরা সবাই মিলে একসাথে বসে সিদ্ধান্ত হয়েছে যে তোমাদের অনলাইনে আমরা পরীক্ষাটা নেব। সেক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের রোল নাম্বার অনুযায়ী গ্রুপ শিক্ষক ভাগ করা হয়েছে। যেমন প্রথম 5 জন হচ্ছে রুহিনা আপার গ্রুপে, তারপরে 5 জন ফারহান আপার গ্রুপে, তারপরে 5 জন আমার গ্রুপে, এভাবে গ্রুপটা ভাগ করা হয়েছে। আমরা ইতিমধ্যেই মেসেঞ্জার গ্রুপও ওপেন করেছি, অনার্স থার্ড ইয়ার, অনার্স ফোর্থ ইয়ার। তোমরা আমাদের সাথে গ্রুপে জয়েন করবে এবং এই গ্রুপেই আমরা পরীক্ষাটা কন্টিনিউ করব ইনশাল্লাহ। তোমরা অবশ্যই আমরা যে ক্লাস লেকচারগুলো সরাসরি ক্লাসে বসে করেছিলাম এবং যে ক্লাসগুলো আমরা অনলাইনে দিয়েছি সেগুলো তো রেকর্ডেড আছে, সেখান থেকে তোমরা অবশ্যই ক্লাস লেকচারগুলো বারে শুনবে এবং নোট ডাউন করবে এবং পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নেবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি যে কথাটা বলছি, তোমরা অবশ্যই কলেজে অফিস চলছে রেগুলার, তোমরা কলেজে অফিসের সাথে যোগাযোগ রাখবে। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের কোনো ইনফরমেশান বা যাবতীয় কোনো কিছু, অর্থাৎ সব কিছুর ব্যাপারে তোমাদের আপডেট থাকার জন্য তোমাদের অবশ্যই কলেজ অফিসের সাথে যোগাযোগটা কন্টিনিউ করতে হবে। আর বারবার আসলে আমি যে কথাটা বলছি তা হচ্ছে তোমরা অবশ্যই পড়াশোনা করবে, পড়াশোনার সাথেই থাকবে, এই সময়টাকে খুব ভালোভাবে কাজে লাগাবে। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বারবারই নোটিশ দেওয়া হচ্ছে, বলা হচ্ছে আমরা এখন অনলাইনে ক্লাস নিচ্ছি, সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় যখন শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তখনই কিন্তু পরীক্ষার শুরু করার একটা প্রস্তুতি নিয়ে রেখেছে। তো সেক্ষেত্রে তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়, আমরা কিন্তু মোটামুটি সিলেবাসের শেষ দিকে চলে এসেছি। আমরা তো ক্লাসগুলো কন্টিনিউ করেছি একদম লকডাউনের শুরু থেকেই। তোমরা এখন এটা কিন্তু তোমাদেরই দায়িত্ব ক্লাসগুলো ফলো করে, বই পড়ে, প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখে নিজেরা পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে রাখা, যাতে যখনই পরীক্ষাটা শুরু করবে বলে জাতীয় বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেয় তখন যাতে তোমাদের কোনো বেগ পেতে না হয়। হ্যাঁ, তো আশা করছি যে তোমরা আসলে শুধু কথাগুলো বলার জন্যই বলা যে হ্যাঁ ঠিক আছে ম্যাম বলেছে, এরকম না, এগুলোকে একদম মানে ধারণ করতে হবে, ঠিক আছে? তাহলে আশা করছি যে সবাই পরীক্ষায় ভালো করতে পারবে ইনশাল্লাহ। আর ইনকোর্স পরীক্ষা বরাবরের মতোই 20 নাম্বারের পরীক্ষা হবে। এখানে আমরা তোমাদেরকে ব্রিফ কোশ্চেনগুলোর পরীক্ষা নিব, অর্থাৎ যেমন ধরো ডাস ক্যাপিটাল গ্রন্থটি কার লেখা, কার্ল মার্কস। হ্যাঁ, এভাবে আমরা 20টি প্রশ্ন দিব তোমাদেরকে, তোমরা উত্তর করে আমাদেরকে আবার আমাদের যে পার্সোনাল মেসেঞ্জার গ্রুপ আছে, পার্সোনাল মেসেঞ্জারে, গ্রুপে না, পার্সোনাল মেসেঞ্জারে তোমরা আমাদেরকে আবার উত্তরপত্রটা সেন্ড করবে। এভাবে আমরা পরীক্ষাটা তুলব ইনশাল্লাহ। আর হচ্ছে যে আমি সোশ্যাল স্ট্রাকচার অফ বাংলাদেশ এবং সোশ্যাল সাইকোলজি, এই দুটো কোর্স তোমাদের সাথে আমার কন্টিনিউ করা হচ্ছে। দুটো কোর্সই আমি প্রথম 3টা চ্যাপ্টার থেকে পরীক্ষা নিব, ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার, থার্ড চ্যাপ্টার, 3টা কোর্সেই, দুটো কোর্সেই আমি প্রথম 3 চ্যাপ্টার থেকে তোমাদের পরীক্ষাগুলো নেব। সো প্রথম 3 চ্যাপ্টার খুব ভালো করে তোমরা পড়ে ফেলবে।
আর ব্যাপারটা আসলে হচ্ছে যে তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকে, সেটা ব্রিফ কোশ্চেন, ব্রড, শর্ট যাই হোক না কেন, তুমি কিন্তু পরীক্ষার খাতায় আনসার করতে পারবে, ভালোভাবে লিখতে পারবে। তো কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য তোমাকে আসলে ভালোভাবে পড়তে হবে। যে কোনো যেমন ধরো তুমি রাতে ঘুমাতে যাওয়ার আগে তুমি বইটা নিয়ে রিডিংটা পড়বে, জাস্ট রিডিংটা পড়বে। আমরা গল্পের বই পড়ি না, ওভাবে তোমরা রিডিংটা পড়বে, তাহলে দেখবে যে তোমাদের অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমরা যে কোনোভাবেই আসুক পরীক্ষায় উত্তর করতে পারবে। ঠিক আছে, তো চলে আসো, আমরা আমাদের টপিকে চলে আসি। আমার বাংলাদেশের বিভিন্ন ভূমি সংস্কার ব্যবস্থা নিয়ে আজকে আমরা আলোচনা করব। বাংলাদেশের বিভিন্ন ভূমি সংস্কার ব্যবস্থা 50-এর দশক তথা পাকিস্তান আমল থেকে 1990 সাল পর্যন্ত প্রশাসন ও সংস্কারের ক্ষেত্রে 4 বার আসলে ভূমি সংস্কার নীতিমালা ঘোষিত হয়েছিল। প্রথমটা হয়েছিল 1950 সালের 16 ডিসেম্বরে পূর্ব বাংলা জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন, 1960 সালের ভূমি সংস্কার অর্ডিন্যান্স, 1972 সালের ভূমি সংস্কার অর্ডিন্যান্স, 1984 সালের ভূমি সংস্কার অর্ডিন্যান্স। স্বাধীনতা পূর্ববর্তী ভূমি সংস্কার ব্যবস্থা 1950 সালের ভূমি সংস্কার। প্রায় 200 বছর শাসন ও শোষণের পর ইংরেজদের হাত থেকে ভারত মুক্ত হয়। ব্রিটিশ সরকার 1938 সালে জমিদারি প্রথা চালু করে। স্যার ফ্লয়েডের অধীনে একটি কমিশন গঠন করা হয়। কমিশনের বেশিরভাগ সদস্য জমিদারি প্রথা বিলোপের সুপারিশ করলেও ব্রিটিশ সরকার কিন্তু তা করেনি। 1947 সালে পাকিস্তান হওয়ার পর 1950 সালে নতুন সরকার ভূমি ব্যবস্থায় আমূল পরিবর্তন আনে। এ পরিবর্তনকে 1950 সালের ভূমি সংস্কার আইন নামে অভিহিত করা হয়। এ আইনের অধীনে পূর্ব বাংলার জমিদারি প্রথা ও প্রজাস্বত্ব আইনে যেসব পরিবর্তন ও সুপারিশ গৃহীত হয় সেগুলো হচ্ছে জমিদার, জোতদার, তালুকদার ইত্যাদি প্রথা বিলোপ করা হয়। সরকার চাষির কাছ থেকে সরাসরি ভূমি কর ও মৎস্য কর আদায় করতেন। তারপরে 2, সরকার প্রত্যেক পরিবারকে 100 বিঘা অথবা মাথাপিছু 10 বিঘা জমি ভোগ দখলের অনুমতি দেয়। এ থেকে প্রাপ্ত অতিরিক্ত জমি সরকার নিজ দখলে রাখবেন। তাছাড়া প্রতি পরিবারকে বসতবাড়ির জন্য 10 বিঘা পর্যন্ত জমি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়। 3, সরকারি জমি 3 বিঘার নিচের জমির মালিককে বিতরণ করা হবে। 4, জমির মালিকানা উত্তরাধিকার সূত্রে ব্যবহৃত হবে এবং হস্তান্তর করা যাবে। 5, কোনো কৃষক বা জমির মালিক জমি বিক্রি করতে চাইলে প্রথমে তার ওয়ারিশদার এবং পরবর্তীতে সে জমির মালিক ওই জমি ক্রয়ের অধিকার পাবে। 6, কৃষকদের নিকট থেকে মোট উৎপাদনের 10 ভাগের 1 অংশ খাজনা নেওয়া হবে। 30 বছর পর্যন্ত খাজনার এই বিধি বলবৎ থাকবে। প্রত্যেক কৃষক জমির পূর্ণ অধিকার পাবে যদি সময়মতো খাজনা পরিশোধ করে। চাষি ছাড়া অন্য কোনো অকৃষক জমি কিনতে পারবেন না। কোনো জমির মালিক জমি বিক্রি বা হস্তান্তর করলে তার পূর্ববর্তী মালিক ক্ষতিপূরণ পাবে, তবে এই ক্ষতিপূরণের অর্থ 40 বছরে পরিশোধযোগ্য হবে। 1950 সালের ভূমি সংস্কার আইন 1960 সাল পর্যন্ত বলবৎ থাকে। পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার সুযোগে 1960 সালে এক অর্ডিন্যান্সের মাধ্যমে ভূমি ব্যবহারে পরিবর্তন আনা হয়। 1960 সালের ভূমি সংস্কার সত্যিকার অর্থে কোনো ভূমি সংস্কার ছিল না, তা ছিল মূলত এক অর্ডিন্যান্স। সরকারি 1960 সালের অর্ডিন্যান্স দ্বারা 1950 সালের প্রজাস্বত্ব আইনের পরিবর্তন করা হয়। তৎকালীন পাকিস্তানি শাসক গোষ্ঠীর পুঁজিবাদী ব্যবস্থা প্রবর্তন করার লক্ষ্যে এই অর্ডিন্যান্স জারি করা হয়। প্রত্যেক পরিবার 375 বিঘা জমি বা মাথাপিছু 10 বিঘা জমি ব্যবহার করতে পারবে এবং বাড়ির জন্য 10 বিঘা পর্যন্ত ব্যবহার করা যাবে। এই আইন অবশ্য সমবায়, যান্ত্রিক কৃষি খামার, রাবার চাষ, চা, আখ চাষ ইত্যাদি ক্ষেত্রে কার্যকরী হবে না। এই অর্ডিন্যান্স ছিল মূলত সরকার ও শাসক গোষ্ঠীর অনুকূলে গৃহীত কিছু পদক্ষেপ। স্বাধীনতা উত্তর বাংলাদেশি ভূমি সংস্কার
স্বাধীনতার পরে বাংলাদেশে যেসব ভূমি সংস্কার হয়েছিল, 1972 সালের ভূমি সংস্কার, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রথম 1972 সালে এবং পরবর্তীতে 1984 সালে ভূমি সংস্কার নীতি প্রণয়ন করা হয়। 1972 সালে তৎকালীন বাংলাদেশের প্রেসিডেন্ট 98 অধ্যাদেশের মাধ্যমে ভূমি ব্যবস্থায় আমূল পরিবর্তনের ব্যবস্থা নেন। 1. প্রতি পরিবার মাথাপিছু জমির মালিকানা 100 বিঘা নির্ধারণ করা হয়, তবে চা, রাবার, সমবায় চাষের ক্ষেত্রে এই সীমা শিথিলযোগ্য। 2. 100 বিঘার অতিরিক্ত জমি সরকারের হাতে নিয়ে ক্ষুদ্র ও ভূমিহীনদের মধ্যে বণ্টন করা। এ বণ্টনে জমির আয়তন হবে 1.5 একরের কম। 100 বিঘার উদ্বৃত্ত জমি সরকারের হাতে নিয়ে ক্ষুদ্র ভূমিহীনদের মাঝে বণ্টন করা। এ বণ্টনে জমির আয়তন হবে 1.5 একরের কম। 25 বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করা। 5. 1972 সালে 14 এপ্রিল পর্যন্ত সকল বকেয়া খাজনা মওকুফ। 6. সরকার ইজারাদারি প্রথা বিলুপ্ত করেন এবং অকৃষককে কৃষি থেকে সরিয়ে আনার চেষ্টা করেন। 7. ভূমি প্রশাসন ও ভূমি মন্ত্রণালয় স্থাপন করা। 8. সালামি ছাড়া জমি বণ্টনের ব্যবস্থা করা। 9. নতুন চরের সম্পত্তির মালিক হবেন সরকার। এ সম্পত্তি ভূমিহীনদের মধ্যে বণ্টন করা হবে। 1984 সালের ভূমি সংস্কার নীতিমালা। উৎপাদন সর্বোচ্চকরণ এবং ভূমি মালিক ও বর্গাদারদের মধ্যে উন্নততর সম্পর্ক নিশ্চিত করার উদ্দেশ্যে ভূমির মধ্যস্বত্ব, ভূমির জোতস্বত্ব ও হস্তান্তর সম্পর্কিত আইন প্রণয়ন করা হয়। এই আইন 1984 সালের ভূমি সংস্কার নীতি হিসেবে গৃহীত হয়। আইনটি 1984 সালের 26 জানুয়ারি হতে কার্যকর করা হয়। 1. কোনো পরিবার 60 বিঘার অতিরিক্ত জমির মালিক থাকতে পারবে না। 2. কোনো পরিবার 60 বিঘার অতিরিক্ত জমি যে কোনোভাবেই গ্রহণ করুক না কেন 60 বিঘার অধিক জমি সরকারের মালিকানায় চলে যাবে। বেনামি জমি লেনদেন করা যাবে না। বাস্তু হতে উচ্ছেদ করা যাবে না। 5. কোনো ব্যক্তি তার জমি চাষ করার জন্য অপর কোনো ব্যক্তিকে অনুমোদন করবে না এবং কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির জমি তাদের মধ্যে ওই জমির উৎপন্ন ফসল ভাগ করে নেওয়ার শর্তে চাষ করবে না, যদি না তারা অনুরূপ চাষের জন্য নির্ধারিত ফর্মে চুক্তি সম্পাদন করেন। 6. বাস্তুর জন্য খাস জমি বন্দোবস্ত করা। পল্লী এলাকায় বাস্তু হিসেবে ব্যবহৃত হওয়ার উপযুক্ত কোনো খাস জমি পাওয়া গেলে সরকার উক্ত জমি বিতরণের সময় ভূমিহীন কৃষক ও শ্রমিকদের অগ্রাধিকার দিবেন। 7. কোনো বর্গা চুক্তি 5 বছরের জন্য বৈধ থাকবে। 8. কোনো বর্গাদার জমি বর্গা নেওয়ার পর মৃত্যুবরণ করলে বর্গাদারের পরিবারের জীবিত সদস্যগণ বর্গা জমি চাষ করতে পারবেন। 9. যদি বর্গাদারের কোনো সদস্য না থাকে তবে জমির মালিক নিজে তা চাষ করতে পারবে অথবা ইচ্ছে হলে অন্য বর্গাদারকে উক্ত জমি বর্গা দিতে পারবে। 10. বর্গাদার যুক্তিসঙ্গত কারণে জমি চাষে ব্যর্থ হলে অথবা কথামতো চাষ না করে অকৃষি খাতে ব্যবহার করলে জমির মালিক জমি ফিরিয়ে আনতে পারবেন। যদি বর্গাদার রীতিমতো জমি চাষ করে তবে তাকে 5 বছর পর্যন্ত জমি চাষ করার সুযোগ দিতে হবে। 11. বর্গা জমিতে উৎপন্ন ফসলের ভাগ বণ্টন হবে এভাবে: মালিক জমির জন্য 1/3, বর্গাদার শ্রমের জন্য 1/3 এবং বাকি 1/3 উৎপাদন খরচ যে করবে সে পাবে। 12. জমি বিক্রয় করার জন্য 15 দিনের মধ্যে বর্গাদারকে লিখিতভাবে মালিককে জানাতে হবে। উভয়ের মধ্যে আলোচনার মাধ্যমে দাম নির্ধারিত হবে। 13. যদি বর্গাদার ছাড়া অন্য কোনো ব্যক্তি জমি ক্রয় করেন তবে উক্ত জমি সংক্রান্ত বর্গা চুক্তি ক্রেতার উপর বাধ্যতামূলক হবে যেন ক্রেতা উক্ত চুক্তির একটি পক্ষ ছিলেন। 14. কোনো বর্গাদার 15 বিঘার অধিক জমি চাষ করার অধিকার পাবে না। 15. যদি বর্গাদার অতিরিক্ত জমি চাষ করেন তবে অতিরিক্ত জমির অতিরিক্ত ফসলের অংশ বাধ্যতামূলকভাবে এর নীতি অনুযায়ী সরকারকে দিতে হবে।
16 কোনো বর্গা চুক্তি বা সম্পূর্ণ ভোগ বন্ধকের অধীনে অথবা চাকুরি বা শ্রমিক ছাড়া অথবা চাকুরে বা শ্রমিক ছাড়া কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির জমি চাষ করবেন না। যদি এ নিয়মের লঙ্ঘন হয় এবং অতিরিক্ত জমি চাষ করেন তবে উৎপন্ন ফসলের অংশ নীতি অনুযায়ী সরকারকে বাধ্যতামূলকভাবে প্রদান করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করব। আমরা আজকে বাংলাদেশের ভূমি সংস্কার ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি, স্বাধীনতা উত্তর এবং স্বাধীনতা পূর্ব সময়ে কেমন ছিল বাংলাদেশের ভূমি সংস্কার ব্যবস্থা। তোমাদের পরীক্ষা সংক্রান্ত বা লেকচার সংক্রান্ত যদি কোনো কোয়েরি থাকে তাহলে তোমরা অবশ্যই সেটা আমাকে জানাবে। আর হচ্ছে যে পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নিবে। প্রথম 3 চ্যাপ্টার পড়বে, সাইকোলজিতেও তাই, এখানেও স্ট্রাকচারেও তাই পড়বে। যদি কোনো কিছু জানার থাকে সেটা অবশ্যই আমাকে জানাবে। আজকে এতটুকুই থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।